মা, এবার বাসাটা চেঞ্জ করা উচিত। তুমি সময় পেলে একটু খোঁজ করো। আমি উপরতলার রবিনকে বলে দিয়েছি, সেও খোঁজ করবে। ঠিক আছে আব্বা, তুই চিন্তা করিস না। এখন থেকে আমাদের ছোট্ট পরিবারটা বড় হতে শুরু করেছে। এবার তো দরকার বাসা চেঞ্জ করার। হ্যাঁ মা, অনেক রাতে হয়েছে, গিয়ে শুয়ে পড়ো। রাইকার হয়তো জার্নি করে ভালো লাগছে না, তুই যা, আব্বা ঘুমিয়ে পড়। রাহিম চলে আসে। আসলেই তো রাইকার শরীর ভালো নয়, তাই বিশ্রামের প্রয়োজন। খেয়ে এসেই চুপচাপ শুয়ে আছে রাইকা। মুখে তেমন কথা নেই। দরজা লক করে রুমের আলো নিভিয়ে আলগোছে গিয়ে শুয়ে পড়ে রাইকার পাশে। হাতটা মিলতেই মুখোমুখি দাঁড়িয়ে আছে রাইকা এবং মাহি। মাহির চোখে তীব্র রাগ যা স্পষ্ট বোঝা যাচ্ছে। চোখ দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে শেষ করে দিতে পারছে না সে। রাগ, ক্ষোভ, ঘৃণা সবকিছু পাগল করে তুলেছে তাকে। তার ভেতরে হিতাহিত জ্ঞানটুকুও অবশিষ্ট নেই। যে কোনো সময় যে কোনো কিছুই করে ফেলতে পারে সে। অথচ সামনের মানুষটা নীরব, চুপচাপ, শান্ত। তার চোখে মুখে রাগের ছিটে ফোটাও নেই। বুকের উপর হাত দুটো ভাঁজ করে দিব্যি দাঁড়িয়ে আছে সে। ঠোঁটের কোণে কাউকে আপন করে নিয়ে যাওয়ার স্নিগ্ধ হাসি। মাই ঠিক রাখতে পারছে না নিজেকে। সে মানতে নারাজ রাহিম রাইকাকে বিয়ে করেছে। চোখে রক্ত জমে গিয়েছে মাহির। দেখতে খুবই ভয়ঙ্কর লাগছে। রাইকা দুপা পিছিয়ে এলো, যা দেখে মাহির রাগ তীব্র থেকে অতি তীব্র হতে থাকে। বড় বড় নখওয়ালা হাত দুটো উঁচিয়ে রাইকার দিকে তেড়ে আসে। পালানোর সুযোগ পেল না রাইকা। দুহাতে শক্ত করে রাইকার গলা চেপে ধরে। মাহির হাত থেকে বাঁচার জন্য হাঁসফাঁস করছে রাইকা, কিন্তু কোনো লাভ হচ্ছে না। কিছুতেই ছাড়ছে না তাকে। চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় হয়ে গিয়েছে। কপাল থেকে অনবরত ঘাম ঝরছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে। নিস্তেজ হতে থাকে শরীর। চোখ মেরে থাকার সাধ্যই হলো না তার। বন্ধ হলো চোখের পাতা। তবে কানে স্পষ্ট শুনতে পেল মাহি অট্ট হাসিতে মেতে উচ্চস্বরে বলল, তোর খুব শখ হয়েছে আমার রহিমের বউ হয়ে বেঁচে থাকার, তাই না? এবার দেখ, তোকে আমি আমৃত্যু উপহার দিলাম। এই উপহার শুধুমাত্র আমার রহিমের দিকে হাত বাড়ানোর জন্য। পরজন্ম বলে কিছু নেই। যদি থাকতো তবে সেই জন্মেও তোকে একইভাবে মৃত্যু দিতাম। আমার জিনিসে হাত দেওয়ার ফলাফল উপভোগ কর রাইকা। ভুলেও রহিমকে মাফ করিস আমাকে। আমি চাইনি তোকে নির্মম মৃত্যু দিতে, কিন্তু তুই আমার বাধ্য করেছিস। ভালো থাকিস ওপারে। কথা শেষ করে আকাশ কাঁপানো হাসি হাসি সে। গলা ছেড়ে দিতেই সশব্দে মাটিতে পড়ে গেল রাইকা। ধরফড়িয়ে উঠল রাইকা। মুখে কোনো শব্দ নেই, কথা বলতে গিয়েও পারছে না। মাথার উপর ফ্যান ঘুরছে, বাতাসে জানালার পর্দাগুলো উঠছে, তবুও তার শরীরে একটুখানি বাতাস লাগছে না। গায়ের জামাটা ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছে। শরীর থরথর করে কাঁপছে। কাঁপা কাঁপা চোখে পুরো রুমে নজর বোলানো। সবকিছু ঠিকঠাক আছে। রাহিম তার পাশে বেঘরে ঘুমাচ্ছে। ভয়াবহ দুঃস্বপ্ন দেখেছে রাইকা। স্বপ্নে মৃত্যুর স্বাদ পেয়েছে সে। তার বিশ্বাসই হচ্ছে না ওটা দুঃস্বপ্ন ছিল। সবকিছু সত্যিকারের মতো অনুভব হচ্ছে তার। চোখ জোড়া বুঝতেই চোখের সামনে ভেসে উঠছে মাহির পিশাচ চেহারা। মুহূর্তেই গা শিউরে ওঠে। শুকনো ঢোক গিলে রাইকা। গলা শুকিয়ে কাটকাট হয়ে রয়েছে। কাপা কাপা পা দুটো নামিয়ে মেঝেতে ভর করে দাঁড়ায়। ওরা খুঁজে না পেয়ে ওভাবেই ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। রুমে এত বেশি আলো নেই। এই মুহূর্তে ঘড়িতে ঠিক কয়টা বাজে সেটাও জানে না সে। ভয়ে ভয়ে আলো জ্বালিয়ে ওয়াশরুমে ঢুকে নিজেকে স্বাভাবিক করতেই মুখে অসংখ্য পানি ছিটে দিতে লাগে। কোনোই পর্যন্ত হাত ভিজিয়ে নিল, দু চোয়াল পানি মাথায় দেয়। ওখানেই দাঁড়িয়ে বৃদ্ধাঙ্গুলি দিয়ে নাকের এক পাশে চেপে লম্বা করে শ্বাস টানে এবং শ্বাস ধীরে ধীরে ছাড়ে। কয়েকবার এরকম করতে থাকে। অবশেষে অনেকটাই স্বাভাবিক হয় শরীর। দাঁত ব্রাশ করে একেবারে সব কাজ সেরে বের হয় রাইকা। রুমে এসে ঘড়ি দেখল। ঘড়িতে সময় 5টা 25 মিনিট। ঘুম তো ভেঙেছেই, এখন আর ঘুম আসবে না। কি করবে তাহলে? রুমের মধ্যেই পায়চারি করতে শুরু করো। কিছু একটা বোধে আসে তার। চট করেই বিছানার কাছে যায়। দ্রুত হাতে ওড়না খুঁজতে থাকে। ওড়না খুঁজতে গিয়ে মন হারায় রাহিমের উন্মুক্ত বুকে। ইচ্ছে করছে ছুঁয়ে দিতে। যদি জেগে যায়, এমনিতেই মানুষটার মুখে কিছু আটকায় না, যা মুখে আসে তাই বলে ফেলে। কিন্তু লোভ সামলাতে পারছে না যে ধরা পড়লে পড়বে তাতে কি, নিজের স্বামীই তো।
পরপুরুষ না যে লোকে কলঙ্ক দেবে। মনকে সান্ত্বনা দিয়ে শান্ত করলো। ভেতরে ভয় নিয়ে হাত বাড়িয়ে দিল, উন্মুক্ত বুকটা ছুঁয়ে দিল। রাহিমের কোনো নড়াচড়া নেই। সচরাচর ঘুমন্ত মানুষের শরীর স্পর্শ করতেই তারা নড়চড় কিংবা চমকে ওঠে, কিন্তু এর মধ্যে তেমন কিছুই নেই। রাহিমের মুখের দিকে তাকাতেই আর একটু লোভ বেড়ে গেল। নিঃশব্দে তার কপালে শীতল ঠোঁটজোড়া ছুঁয়ে দিল। মন বলছে এটাই মোক্ষম সময়, এমন সুযোগ আর পাবে না। গলা, নাক, থুতনি, চোখ কিছুই বাদ রাখল না। পুরো মুখে ভালোবাসার চিহ্ন এঁকে দিল। অনেকটাই ঝুঁকে আছে রাহিমের ওপর। তার নিঃশ্বাসের শব্দ শুনছে রাইকা। সময় নিয়ে আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মুখটার দিকে অপলকভাবে তাকিয়ে মিটিমিটি হাসছে রাইকা। কি যেন হলো তার, ক্রমশ নিজের মুখটা ঘুমন্ত মুখটার দিকে ঝুঁকছে। নিয়ন্ত্রণ হারানো গাড়ির ন্যায় লাগছে নিজেকে। রাহিমের গরম নিঃশ্বাসে সে রাইকার ঠোঁট বরাবর আষ্টে পড়ছে। এতটাই কাছে গিয়েছে সে, বুকের ভেতর অদ্ভুতভাবে শব্দ করছে। অস্থিরতা সৃষ্টি হচ্ছে। আলগোছে চোখ দুটো বোঝা যায়। ঘুমন্ত ওষ্ঠাধরে নিজের কাঁপা কাঁপা ওষ্ঠাধর বসিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই মাথায় হালকা চাপ অনুভব করে রাইকা। মাথা তুলে সোজা হতে গিয়ে আটকে গেল। রাহিম মাথায় নিজের দিকে চেপে ধরেছে। কয়েক সেকেন্ডের জন্য রাইকার ওষ্ঠাধর নিজের দখলে করে নিল। আচমকে এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না রাইকা। তার চোখ দুটো স্বাভাবিকের চাইতে বড় হয়ে যায়। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। দমবন্ধ উপক্রম হলেই ছেড়ে দেয় রাহিম। সোজা হয়ে বসে বুকে হাত দিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। রাহিম আধশোয়া হয়, হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছে বাঁকা হেসে বলে, চোরের মতো আদর করা কোনো ধরনের স্বভাব আজ ছেড়ে দিয়েছি বলে ভেবো না, পরবর্তীতেও ছেড়ে দিব। নেক্সট টাইম যেন এমন না হয় ম্যাডাম। আমি জাগ্রত অবস্থায় যা করার বা বলার বলবো, করবে, সমস্যা নেই। সরাসরি কথা বলতে পছন্দ করি আমি। চোখ নামিয়ে নিশ্চুপ রাইকা। মুখে টু শব্দটিও করছে না। রাহিম আবার বলে, কথাগুলো কি মাথায় ঢুকেছে? হ্যাঁ সূচক মাথা নাড়ল। লজ্জায় কুকড়ে যাচ্ছে রাইকা। কি করতে গিয়ে কি করে ফেললো। ভয়ও হচ্ছে ভীষণ, আবার রাগও কম হচ্ছে না। কি এমন ক্ষতি হয়েছে? সে তো অন্যায় কিছু করেনি, ভুল কিছু করেনি। তার সম্পূর্ণভাবেই অধিকার আছে। তার যখন খুশি যা ইচ্ছা করতে পারে। রাগে অভিমানী মুখ ভার করে উঠে চলে যেতে চায়। তখনই রাহিম তার হাত টেনে ধরে বসিয়ে দেয়। সেও সোজা হয়ে বসে। রাইকার হাত নিজের হাতের উপর রেখে কোমল কণ্ঠে বলে, আমার মায়াবতীর অভিমান হয়েছে, রাগও হয়েছে নিশ্চয়ই, তাই তো মুখ ভার করে চলে যাচ্ছিল। রাহিম একটু থেমে ফের বলে, কথাগুলোর জন্য আমি সরি, কিন্তু এই ব্যাপারটা খুব একটা ভালো লাগে না আমার। স্বামী স্ত্রী সরাসরি কিছু করাটাই সুন্দর দেখায়। ব্যক্তিগতভাবে আমি এটাই মনে করি। প্লিজ ডোন্ট মাইন্ড রাইকা। রাইকা কিছু না বলে তার হারিয়ে যাওয়া ওনার খোঁজ চালায়। সেটা পেয়ে গেলে গায়ে জড়িয়ে আচমকায় রাহিমের ঠোঁটে চুমু খেয়ে ভো দৌড় দেয়। ঠোঁটে আঙুল বুড়িয়ে ভাবছে এটা সত্যি কিনা। দরজার ওপাশে গিয়ে রাইকা থামে, হাসি মুখে বলে, এবার ঠিক আছে তো সাহেব? রাহিম দারুণ হেসে ওপর নিচ মাথা ঝাঁকালো। রাইকা চোখের আড়াল হলো। রান্নাঘরে প্রবেশ করতেই ভয় আত্মা কেঁপে ওঠে তার। মেঘ গর্জন দিয়ে উঠল। ধীর পায়ে জানালা খুলে উঁকে দিল। বিদ্যুৎ চমকাচ্ছে। পুরো আকাশটাই আধারে তলিয়ে গিয়েছে। একের পর এক গর্জন করে উঠছে আকাশ। তার গর্জনের শব্দে বাসা যেন নড়ে চড়ে উঠছে। এই বৃষ্টি শুরু হলেও আলগোছে জানালা বন্ধ করে পেছন ফিরতেই রাহিমকে দেখতে পায়। রাহিম বুকে হাত গুজে এগোতে এগোতে বলল, ম্যাডাম ভয় পাওনি? হালকা পাতলা পেয়েছি। আমি ভেবেছি ভয় পেয়ে কি না কি করছো। বৃষ্টিতে ভিজবেন সাহেব? চলুন ভিজে আসি। প্রথম বৃষ্টি শরীর খারাপ করবে। কিছুদিন বৃষ্টি হতে থাকুক, তারপর একদিন ভিজবো। আপনি তো কালই চলে যাবেন, আবার যখন ফিরবেন তখন দেখবেন বর্ষাকাল পেরিয়ে যাবে। হুট করেই দেখবে একদিন তোমার ইচ্ছে পূরণ হয়ে যাবে। ঠিক তো? হুম, ঠিক। কি রান্না করব বলুন তো? যেহেতু বৃষ্টি হচ্ছে, খিচুড়ি, ইলিশ ভাজা, সঙ্গে আরও কিছু ভাজা হলে জমে যাবে। ঠিক আছে। আজ মায়ের স্কুল আছে তো, তাই না? আছে। তবে বাইরের যে পরিস্থিতি, কিভাবে যাবে কে জানে। কোথায় কি রাখা সবকিছু দেখতে লাগলো রাইকা। নিজের কাজ চলমান রেখেই বলল, মাকে একটা গাড়ি কিনে দেওয়া যায় না? সারা বছর এত কষ্ট করে স্কুলে যায়। রাহিম একটা মোড়া টেনে বসে বলল, কিনবো ম্যাডাম। কিছু মাস আগেই জমি কিনেছি। বড় একটা বাড়ি করার ইচ্ছে আছে। সেটা হয়ে গেলেই গাড়ির চিন্তা করব।
তা কবে নাগাদ বাড়ির কাজ শুরু করবেন ভেবেছেন? ভেবেছি, তবে বছরখানেক লেগে যাবে। দেখা যাক কি হয়। আপাতত বাসা চেঞ্জ করতে হবে। কেন? এ বাসায় কি অসুবিধা হয়েছে? এখানে মাত্র 2টো বেডরুম, এটাই সমস্যা। আপনি তো বাসায় তেমন থাকেন না। আমার আর মায়ের হয়ে যাবে। অযথা বাসা চেঞ্জ করার প্রয়োজন নেই কোনো। আমি ঢাকার আশেপাশে পোস্টিংয়ের ব্যবস্থা করব, যাতে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় এসে শনিবার সন্ধ্যায় আবার ফিরতে পারি। এখন যেখানে আছি সেখান থেকে আসার কোনো চান্স নেই। একটুখানি থেমে লম্বা শ্বাস ফেলে থমথমে কণ্ঠে বলে, এত দূরে থাকতে ভালো লাগে না জানো। মাকে সঙ্গে নিয়ে যাব, তারও উপায় নেই, ওনার স্কুল আছে। এখন দেখো, তোমাকে নিয়ে যাব, তারও কোনো উপায় নেই। তোমার তো মেডিকেলে ভর্তি হতে হবে, তোমাদের ছাড়া থাকতে ভীষণ কষ্ট হবে আমার। মাঠে থাকাকালীন খুব মানসিক অশান্তিতে ভুগতে হয়। একদিকে কাজের চাপ, অন্যদিকে প্রিয়জনদের থেকে দূরে থাকা। মন চাইলেও তাদের দেখা যায় না, কথা বলা যায় না। আমি প্রায় ভাবি আমার জায়গায় একজন রিক্সাওয়ালা হাজার গুণে ভালো আছে, অন্তত দিন শেষে পরিবার নিয়ে একমুঠো ভাত খেতে পারে। রাহিমের বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। খানিকক্ষণ নীরব থেকে আবার বলতে শুরু করলো, তুমি ডাক্তারি পাশ করার পর কোথায় পোস্টিং হবে তা কেউ জানে না। ছোটবেলা থেকেই আমি কেমন একা, মা ছাড়া কাউকে পাশে পাইনি। আজ বড় হয়ে বিয়ে করেও সেই একই অবস্থা। কখনো কখনো গভীরভাবে ভাবায়, আমরা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে গিয়ে জীবন থেকে মূল্যবান কিছু হারিয়ে ফেলছি না তো? জীবনে কি উচ্চ স্থানে পৌঁছানোটাই সব? মায়ের পেশা নিয়ে কিছু বলবো না, কেননা তিনি এটা করেই আমার মুখে খাবার তুলে দিয়েছেন। আমি চাইলে অন্য কিছু করে মায়ের সঙ্গে থাকতে পারতাম, কিন্তু আমিও নিজেকে নিয়ে ভাবলাম শুধু। পরিবার নিয়ে একত্রে থাকার খুব শখ আমার, জানি না কখনো পূরণ হবে কিনা। কথাগুলো বলতে গিয়ে রাহিমের চোখে কিঞ্চিত পানি চলে এলো। তার পায়ের কাছে মেঝেতে বসে মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল রাইকা। তারও প্রচন্ড খারাপ লাগছে। আসলেই তো এটা ঠিক, পড়াশোনা শেষ হয়ে কাজের সূত্রে কোথায় থাকতে হবে তাই বা কে জানে। সারা জীবন কি তাদের এইভাবে ছাড়া ছাড়া বাঁচতে হবে? যদি তাই হয় তবে সংসারের স্বাদ পাবে কি করে তারা? কিছুক্ষণ ভেবে রাইকা বলে, আমার রেজাল্ট তো আসেনি এখনো, আর রেজাল্ট যে ভালো আসবে তারও তো কোনো গ্যারান্টি নেই। যদি এরকম হয় চান্স না পাই তবে তো হলোই। রেজাল্ট খারাপের চিন্তা করো না, তোমার স্বপ্নটাই গুরুত্বপূর্ণ। পরিবার পরিজন নিয়ে ভালো থাকার কাছে এসব স্বপ্ন কিছুই না। দরকার হলে এখানেই বন্ধ করে দিব। এক জীবনে সব স্বপ্ন পূরণ হবে না, আমি বরং সংসারটাই করি। রাইকার চোখে চোখ রেখে রাহিম বলে, আমি তোমার স্বপ্ন পূরণের কারণ হতে চাই, কিন্তু স্বপ্ন ভাঙার নয়। দ্বিতীয়বার এই কথা যেন না শুনি। আমি দেখি কিছু একটা ব্যবস্থা করতে পারি কি না। ঢাকার আশেপাশে কোথাও আসতে পারলে তো হলোই। যদি না আসতে পারেন? রাহিম মোড়া থেকে উঠে দাঁড়িয়ে মুখ টিপে বলল, ওখানে আরেকটা বিয়ে করব, তারপর দুজনে সুখে শান্তিতে বাস করব। বছরে একটা করে বাচ্চা ফুটাবো। আহা, শান্তি আর শান্তি। রাইকা কপাল কুঁচকে বলে, এরকম করলে খবর আছে, আমি আর পড়বো না। রেজাল্ট আসুক, আগুনে জ্বালিয়ে দিব। রাইকার মাথায় টোকা মেরে রাহিম বলে, আর আমি তোমাকে জ্বালিয়ে দিব। আজে বাজে চিন্তা না করে রান্না করো, আমি ফ্রেশ হয়ে আসছি। দুপা এগিয়ে আবার পিছু ফিরে এসে বলল, বাই দ্য ওয়ে, তোমার শরীর কেমন আছে এখন? আলহামদুলিল্লাহ ভালো। পেইন কমেছে? ওকে। রাহিম চলে গেল। রাইকা এক নজর বাইরেটা দেখলো মুষলধারায় বৃষ্টি পড়ছে। কোমরে ওড়না পেঁচিয়ে কাজে লেগে গেল। প্রয়োজনীয় জিনিসপত্র হাতের কাছে জোগাড় করে রাখলো। ধীরে ধীরে চুলোয় খিচুড়ি চাপিয়ে দিল। বিভিন্ন ভাজা করবে তাই সবজিগুলো কাটতে বসলো। রাহিম ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসেছে। জরুরি কিছু কাজ আছে, সেগুলো সারতে হবে। রাহিমের সারা শব্দ না পেয়ে কফি হাতে রুমে এসে দেখে কাজে মগ্ন তার সাহেব। আস্তে করে কফিটা রাহিমের পাশে রেখে বলল, কাজ আছে সেটা বললেই হতো, এভাবে খালি মুখে কেউ কাজ করে? ল্যাপটপে নজর স্থির রেখে ব্যস্ত গলায় বলে, খালি কোথায়? খালি কোথায় মানে? আপনি কি খেয়েছেন কিছু? আমি দেখিনি কখন খেয়েছেন। তুমি তো খাইয়ে দিলে ম্যাডাম। গালে তর্জনী ঠেকিয়ে চোখ এদিক সেদিক করে মনে করার চেষ্টা করল, কিন্তু তার স্পষ্ট মনে আছে কিছু খায়নি রাহিম। ভেবে চিনতে বলে, আপনি ব্যস্ত তো তাই একটা বলতে আরেকটা বলছেন। আমার চোখ ব্যস্ত, মন বা মুখ নয়। তাহলে বলুন কি খেয়েছেন? কোনো রকম ভনিতা ছাড়াই রাহিম উত্তর দেয়। তোমার ঠোঁট খেয়েছি, তখন খাওয়ালে মনে নেই? কিছু না বলে নাক ফুলিয়ে সুরসুর করে বেরিয়ে গেল রাইকা।
বাঁকা হেসে কফিতে চুমুক দেয় রাহিম। কাজে ব্যস্ত থাকায় তেমন ভাবতে পারল না তার মায়াবতীকে নিয়ে। ঠোঁট নেড়ে বিড়বিড় করে হাজার খানেক কথা শোনালো রাহিমকে। রান্নাঘরে ঢুকে নিজের কাজে লেগে পড়ল। খিচুড়ির দারুণ সুঘ্রাণে মম করছে বাসার চারদিক। রেখা বেগম ফ্রেশ হয়ে দরজা খুলতেই তার নাকে ঘ্রাণ প্রবেশ করে। তিনি কোথাও না থেমে সোজা রান্নাঘরে আসেন। রাইকাকে রাঁধতে দেখে বলেন, মাগো, বাসায় তো টেকাও যাচ্ছে না, কি রান্না করছো বলো তো? আল্লাহ, এতদিনে মুখ তুলে চেয়েছেন, আমার সুখের দিন শুরু হলো বুঝি। দুগাল হেসে রাইকা বলে, খিচুড়ি রান্না করছি মা, প্রায় শেষের দিকে। বাহ, বাইরে বৃষ্টি ঘরে খিচুড়ি, ব্যাপারটা দারুণ কিন্তু। জি মা। সঙ্গে কি কি থাকছে? ইলিশ ভাজা, আরও কিছু ভাজা থাকবে। মাশাআল্লাহ, আমার তো এক্ষুনি লোভ হচ্ছে মা, এগুলো আমার আব্বার খুব পছন্দের জানো। এগুলো আপনার আব্বাই রান্না করতে বলেছে মা। শব্দ করে হেসে ওঠেন রেখা বেগম। একটা প্লেটে কিছু ভাজা ভেজে সাজিয়ে রেখেছে, সেখান থেকে একটা আলু ভাজা খেতে খেতে বললেন, মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। মুচকি হাসল রাইকা। এক কাপ চা ওনার দিকে এগিয়ে দিতেই তিনি মহা খুশি হলেন। চা হাতে পেয়ে বেরিয়ে পড়লেন রান্নাঘর থেকে। ড্রয়িং রুমে এসে বসলেন। খবরের কাগজ চোখের সামনে মেলে চা খেতে খেতে পড়তে শুরু করলেন। রান্নাবান্না শেষ করে সবাই একসঙ্গে মিলেমিশে খেতে বসতো। রেখা বেগম অল্প খিচুড়ি মুখে দিয়ে বললেন, কি যে মজা হয়েছে খেতে। আমি আমার মেয়েকে আমার কাছে ডাকবো বলে দিলাম, এই বয়সে আমার আমার সুস্বাদু খাওয়া খুব জরুরি। মৃদু হেসে রাহিম বলে, তোমার আশা পূরণ হবেই মা। তোমার মেয়ে তোমার কাছেই থাকবে, এখান থেকেই ক্লাস করতে পারবে। তাহলে তো খুব ভালোই হবে। আমার এক থাকার দিন শেষ। আমাকে সারা জীবন একাই কাটাতে হবে। বিড়বিড় করে বলল রাহিম। রেখা বেগমের কান অবধি না পৌঁছালেও রাইকার কানে ঠিকই পৌঁছেছে। চোখ বড় বড় করে তাকাতেই রাহিম 32টা দাঁত বের করে হাসে। খাওয়া শেষ করতে করতেই বৃষ্টি কিছুটা থেমেছে। রেখা বেগম তৈরি হয়ে একেবারে রুম থেকে বেরিয়ে এলেন। ড্রয়িং রুমে ওদের বসে থাকতে দেখে সেদিকে এগিয়ে যান। রাইকার শাশুড়ি মাকে দেখতে পেয়ে দাঁড়িয়ে যায়। তিনি কাঁধের ব্যাগ সামনে বললেন, জানি না পুরোপুরিভাবে বৃষ্টি কখন থামবে। যদি দেখো আমি বাসায় ফেরার আগে বৃষ্টি থেমেছে, তাহলে তোমরা দুজন এসো আমার স্কুলে, রাইকাকে স্কুল ঘুরিয়ে দেখাবো। বাইরে খানিকক্ষণ ঘুরবো। রাইকা কিছু বলার আগে রাহিম বলে ওঠে, এবার থেকে তো ও তোমার কাছেই থাকবে মা। তোমার ছুটির দিন ঘুরে বেরিও, আজ থাকুক। ঠিক আছে আব্বা, আসি তাহলে। সাবধানে যেও মা। রাইকা শাশুড়ি মায়ের পেছন পেছন সদর দরজা পর্যন্ত এলো। এমন মুহূর্তে লিফট থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে এলেন হালিমা খালা। ওনার সাথে কথা বলার সময় পেলেন না রেখা বেগম। রাইকাকে বলে চলে গেলেন। হালিমা খালা ভেতরে ঢুকতে গিয়ে বললেন, তুমি মেলা ভাগ্যবতী বুঝছো ভাবি, আমার ভাই কিন্তু লাখে একটা। তুমি সব সময় আমার ভাইয়ের কথা মতো চলবা। জি বুবু। কথা বলতে বলতে রান্নাঘরে গিয়ে দেখেন সেখানে কোনো কাজ নেই। পুরোটা রান্নাঘর চকচকে ঝকঝকে পরিষ্কার। রাইকা ওনাকে খেতে দিয়ে বাকি কাজ করতে বলে রুমে আসে। একটা বই হাতে নিতেই দরজা লক করার শব্দ পায়। পেছনে ফিরতেই রাহিমকে দেখতেই বলে, বাইরে বুবু আছেন, তিনি কাজ করবেন। এভাবে দরজা লক করলে তিনি কি ভাববেন? চটজলদি দরজা খুলে উচ্চস্বরে হালিমা খালাকে ডাকে। বুবু, শুনতাছো আমার কথা? রান্নাঘর থেকে তিনি বলেন, হ ভাই কও হুনতাছি। আমি দরজাটা একটু বন্ধ করলে তুমি কিছু মনে করবা? হালিমা খালা মুখ টিপে হেসে বলেন, না ভাই কিছু মনে করবো না, তুমি দরজাটা লাগাইয়া দেও। নতুন জামাই বউ ঘরে থাকলে দরজা খোলা রাখুন লাগে না। তাইলে তুমি এই ঘরে কাম করতে আইলে ডাইকো আমারে, ঠিক আছে? আচ্ছা। কথা শেষ করে আবারও দরজা বন্ধ করে দিল। মুখে নিখুঁত হাসি টেনে বলল, শুনেছো তো? আপনার কি লজ্জা বলতে কিছু নেই? না নেই, তুমি একটু লজ্জা ধার দাও আমাকে। রাহিম এগিয়ে আসে রাইকার দিকে। তার হাত থেকে বই সরিয়ে দিয়ে বলে, বই রেখে আমাকে পড়ো পাখি। রাহিমের বুকে ধাক্কা দিয়ে সরে গেল রাইকা। রাহিম পেছন থেকে ওর কোমর জড়িয়ে ধরে উঁচুতে তুলে নেয়। হা হা হু হু করে হেসে বলে, বউ ছোট হলে এই এক সুবিধা, কথা না শুনলেই উঁচু করে মামা বাড়ি দেখানো যায়। রাইকাকে কিছু বলার সুযোগ দেয় না। সোজা বিছানায় শুয়ে দিয়ে পাশে নিজেও শুয়ে পড়ে। বাইরে বৃষ্টি, পাশে প্রিয় মানুষ। এ যেন অদ্ভুত এক শান্তি। দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কিছু মনে পড়তেই দীর্ঘশ্বাস ফেলে রাহিম। চোখে মুখে ছেয়ে গেল দুশ্চিন্তার ছাপ। মুখটা মলিন হয়ে যায়। ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলতে থাকে। রাইকা বিষয়টা টের পায়। তার মনটা স্বাভাবিক করতে এটা সেটা করতে থাকে।
রাহিমের বাহুতে মাথা রেখে বিভিন্ন কথা বলে হাসানোর চেষ্টা করে যায়। অভিমান কমিয়েছে আকাশ। ঘুটঘুটে আধারে ছেয়ে যাওয়া আকাশে জল করে উঠেছে রোদ্দুর মামা। তবে চারপাশে বৃষ্টির পানির যে সুন্দর গন্ধটা সেটা রয়ে গিয়েছে। বাইরে তাকাতেই অনুভব করা যাচ্ছে রাইকা তৈরি হচ্ছে তার শাশুড়ি মায়ের স্কুল পরিদর্শন করতে যাবে। যদিও রাহিম অনিচ্ছুক, সে বাসাতেই থাকতে চায় কিছুটা সময় নিজেরা নিজেদের মতো করে। কিন্তু রাইকা নাছোড়বান্দা, সে যাবে অর্থাৎ যাবেই। তাকে না নিয়ে গেলে সে একাই যাবে। বাধ্যতামূলক তাকে যেতেই হবে, কিছুতে একা ছাড়বে না বউকে। টপস টু পিস পরে মাথায় হিজাব পেঁচিয়ে নেয় রাইকা। ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে গাঢ় কাজল, ব্যাস কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে একেবারেই তৈরি। রাহিম ওয়াশরুমে গিয়েছে অনেক আগে, এখনো বের হওয়ার নামগন্ধ নেই। ইচ্ছে করে এমন করছে কিনা কে জানে। রাইকা ওয়াশরুমের দরজায় জোরে সোরে ঠকঠক করে বলে, এত সময় লাগছে কেন আপনার? ঘুমিয়ে পড়েছেন নাকি? জলদি বেরিয়ে আসুন, নয়তো আমি মাকে কল করে একাই চলে যাব। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে রাইকা আবার বলে, আমি ড্রয়িং রুমে 10 মিনিট বসবো, এর মধ্যে যদি না আসছেন তবে খবর আছে। কথাটা বলে দেরি করলো না রাইকা। দ্রুত পায়ে ড্রয়িং রুমে এসে সোফায় বসল। ঘড়িতে চোখ পড়তেই দেখতে পেল 3:27 বাজে। তারা দুপুরে খায়নি, এখনো দুপুরের জন্য কিছু রাঁধেইনি। তিনজন একসঙ্গে বাইরে খাবে। রাইকা নিজের ফোনটা বের করে ঘাঁটতে লাগলো। এদিকে রাহিম ওয়াশরুম থেকে বেরিয়ে চটপট তৈরি হয়ে নিল। ড্রয়িং রুমে এসে রাইকাকে তাগিদ দিয়ে বলে, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। রাইকা সোফা ছেড়ে উঠতেই রাহিমের ফোনে কল আসে। অচেনা নাম্বার। কল রিসিভ করে কানের কাছে ধরতেই ওপাশ থেকে অচেনা কণ্ঠে ভয়ার্থ স্বরে বলে, আপনি কি রহিম সাহেব বলছেন? জি, আপনি কে বলছেন? আপনাকে একটু হসপিটালে আসতে হবে। আপনার মা রেখা ম্যাডাম কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করেছে। ঘাবড়ানোর কিছু নেই, আল্লাহর রহমতে বেশি খারাপ অবস্থা হয়নি। আপনি যত দ্রুত সম্ভব চলে আসুন। এমন একটা খবর শোনার জন্য প্রস্তুত ছিল না রাহিম। যদিও দুর্ঘটনা বলে কয়ে আসে না কখনোই। রাহিমের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ওপাশের মানুষটার কাছে কোনো মতে হাসপাতালের নামটা জানতে চায়। তিনি নাম বলতেই কল কেটে দেয় রাহিম। রাইকা কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করে, কি হয়েছে? কে কল করেছে? রাহিম পা চালিয়ে বলল, আমাদের দ্রুত যেতে হবে। রাইকা কথা বাড়ায় না। রাহিমকে দেখে অনেকটা চিন্তিত লাগছে, তাই নিজের মুখ বন্ধ রাখলো। জানতে চাইল না কিছুই। সদর দরজার কাছে এসে তার মনে হলো বাইকের চাবি নেয়নি। তারা ভেবেছিল রিকশায় চড়ে ঘুরবে আজ, কিন্তু এখন দ্রুত হাসপাতালে গিয়ে পৌঁছাতে হবে, বাইক প্রয়োজন। রাহিম দৌড়ে যেয়ে চাবি নিয়ে এলো। ঘামছে রাহিম। তার মনে খারাপ কিছু সংকেত দেয়। তার মা কি আসলেই ঠিক আছে নাকি বাজে কিছু হয়েছে? অল্প আঘাতে হাসপাতাল নেয়। মনটা অশান্ত হয়ে উঠেছে। যতক্ষণ পর্যন্ত মাকে নিজের চোখে না দেখবে ততক্ষণ পর্যন্ত মনে শান্তি মিলবে না। বাইকের পেছনে রাইকাকে ঠিকমতো বসিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে। হাসপাতালের গেটে ঢুকে সেই নাম্বারেই কল করে। তিনি কল রিসিভ করতে রাহিম জানতে চায় যে ওর মা কত তলায় রয়েছে। তিনি বলেন নিচতলায় জরুরি বিভাগে আছেন। ভেতর থেকে ভিড় অনেক, চিৎকার চেঁচামেচিতে খারাপ অবস্থা। রাইকার হাত শক্ত করে ধরে ভেতরের দিকে এগোতে রাখে। সাদা কাপড় দিয়ে মুড়িয়ে ট্রলিতে চাপিয়ে একটা লাশ নিয়ে যাচ্ছিল রাহিমের সামনে দিয়ে। সেটা দেখে স্তব্ধ হয়ে যায় সে। পা চলা বন্ধ হয়ে যায়। প্রিয়জনদের আহাজারি বুকে এসে হানা দেয় তার। রাইকার চারপাশে চোখ বুলিয়ে বলে, আমাদের যাওয়ার কথা ছিল কোথায়, আর আপনি নিয়ে এলেন কোথায়? মায়ের স্কুল ছুটি হলে তিনি কিন্তু আমাদের জন্য অপেক্ষা করবেন। তাড়াতাড়ি মায়ের কাছে চলুন। রাহিম দুর্বল কণ্ঠে বলে। কথা বলো না রাইকা। ভিড় ঠেলে জরুরি বিভাগের সামনে এসে দাঁড়ালো। সেখানেই কল করা সেই লোকের সঙ্গে দেখা হয়। তিনি স্কুলের দপ্তরি, তবে রাহিমের আগে কখনো দেখেনি তাকে। রাহিম আর রাইকাকে ভেতরে নিয়ে গেলেন তিনি। বুকটা ধুপধুপ করছে। কি যেন হয়ে গিয়েছে তার মায়ের। এই চিন্তা মাথা থেকে বেরোচ্ছে না। কয়েকটা বেড ডিঙিয়ে এলো। রেখা বেগমকে এমন করুণ অবস্থায় বেডে শুয়ে থাকতে দেখে রাইকার রুহ কেঁপে ওঠে। চোখের পানি ধরে রাখতে পারে না কেউই। রুগীর স্বজনরা এসেছে দেখে ডাক্তার দূর থেকে এগিয়ে আসেন। রাহিম মায়ের মাথার ব্যান্ডেজের ওপর আলতো হাত বুলিয়ে নরম গলায় বলে, এসব কি করে হলো মা? রেখা বেগমের ঠোঁট জোড়া বিচ্ছিরিভাবে কেটেছে। ঠোঁট নেড়ে কথা বলা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। হাত দুটোও নাড়তে পারছেন না। এক হাতে অল্প আঘাত পেয়েছে, অন্য হাত একেবারেই শেষ, ভেঙে চুরে গুঁড়ো হয়েছে। পায়ের কি অবস্থা তা বোঝা যাচ্ছে না। সাদা কাপড়ে ঢেকে রেখেছে। ছেলে বৌমাকে দেখে চোখের পানি আটকে রাখতে পারলেন না।
দুফোঁটা গরম নোনা পানি বিসর্জন দিলেন। অল্প আঘাত পাওয়া হাতটা রাইকা আলতোভাবে নিজের হাতের ওপর নিয়ে ফুপিয়ে কেঁদে বলতে থাকে, এসব কি হয়ে গেল মা? কি করে হলো এসব? আমার মন মানছে না আপনাকে এভাবে দেখতে। আল্লাহ, তুমি কি করলে আমার মায়ের সাথে? রেখা বেগম চোখের দৃষ্টি নিয়ে সান্ত্বনা দিলেন, শান্ত হতে বললেন। কিন্তু কে শুনে কার কথা? অঝরে কাঁদছে সে। ডাক্তার সাহেব এসে রাহিমের উদ্দেশ্যে বললেন, আপনি রোগীর কে হন? ছেলে? আমার সঙ্গে একটু আসুন। জি অবশ্যই। ডাক্তার সাহেবের পেছন পেছন গেল রাহিম। তিনি সোজা বাইরে চলে এলেন। দুজন মুখোমুখি দাঁড়ালো। ডাক্তার সাহেব বললেন, আপনার মা বড় একটা বিপদ থেকে রক্ষা পেয়েছে। উনি যেভাবে দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল, ওনাকে জীবিত তো দূর, রাস্তা থেকে ওনার মাংস তুলে কবর দিতে হতো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, আপনার মাকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, আপনার মা বেঁচে আছেন। মেন পয়েন্টে আসি, ইমিডিয়েটলি ওনার অপারেশন করাতে হবে। ওনার এক হাত এবং এক পা বাজেভাবে ভেঙেছে। এছাড়া অন্যান্য আঘাতগুলো নিয়ে বেশি চিন্তা করার মতো কিছু নেই। আপনি বরং ওনাকে ভর্তির প্রস্তুতি নিন, তারপর আমরা আমাদের কাজ শুরু করব। রাহিম নীরব ভঙ্গিতে বলল, এত দ্রুত যেহেতু অপারেশন প্রয়োজন, তবে আপনারা কাজ শুরু করতেন, এইভাবে ফেলে রেখেছেন কেন? তাকে এত কষ্ট দিচ্ছেন কেন? হাসপাতালের একটা নিয়ম কানুন আছে এবং সেটা আমাদের মেনে বলতে হয়। আমরা কোনো রোগীকেই অবহেলা করে ফেলে রাখি না। আপনার মায়ের মাথায় ভালো চোট পেয়েছেন, সেটা আমরা চিকিৎসা করেছি। ওনার শরীরে ছোটোখাটো অনেক ক্ষত রয়েছে, যা আমরা আগেই দেখেছি এবং চিকিৎসা করেছি। ওনাকে অনেকগুলো ব্যথার ইঞ্জেকশন দেওয়া হয়েছে, যার কারণে উনি এখন অনেকটা ব্যথা মুক্ত আছেন। ভাঙা হাত পা জোড়াতে মূলত অপারেশন করতে হবে এবং এটা জরুরি, না হয় ভাঙা স্থানে ইনফেকশন হয়ে যাবে, তখন বিশাল সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদের। তাছাড়া কিছুক্ষণের মধ্যে ওনার ব্যথা শুরু হবে। বারবার ব্যথার ইঞ্জেকশন দিয়ে ব্যথা দমিয়ে রাখা সম্ভব নয়। রাহিম চোখ নামিয়ে বলে, সরি স্যার, যা কিছু করণীয় তা আজকের মধ্যেই করে শেষ করতে হবে। ঠিক আছে। ডাক্তার সাহেব একজন নার্সকে দেখিয়ে দিয়ে তিনি চলে গেলেন। রাহিম নার্সের কাছ থেকে সবকিছু বুঝে নেয়। বাসায় গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র এবং টাকা নিয়ে আসে রাহিম। এখানকার সবকিছু ঠিকঠাক করে ফেলে সে একাই। এর মধ্যেই বড় মামা আসেন। রাইকা কল করে সবাইকে জানিয়েছে। রফিকুল ইসলাম, ববিতা বেগম তারাও রওনা দিয়েছেন কিছুক্ষণ আগে। বেশ কিছু ওষুধ লিখে দিলেন ডাক্তার সাহেব, সেগুলো বড় মামাই আনতে গিয়েছেন। রাহিম যেতে চাইলেও তাকে যেতে দেননি তিনি। এখানে ওর প্রয়োজন হতে পারে ভেবে রেখা বেগমকে নিয়ে গেলেন ওটিতে। বাইরে দাঁড়িয়ে আছেন তারা তিনজন। বড় মামা সমান এদিক ওদিক করছেন। একটা চেয়ারে রাইকাকে বসিয়ে দিল রাহিম। বারবার হাতে থাকা ঘড়িটার চোখ বোলাচ্ছে। অনেকটাই একা লাগছে নিজেকে। দিকশুল হারা নিঃস্ব, মাথাটা ধরেছে ভীষণ। আগামীকাল তার মাঠে ফিরতে হবে। একদিনও এদিক সেদিক করা যাবে না। মাকে কার দায়িত্বে রেখে যাবে, কে দেখভালের দায়িত্ব নেবে? তার যে মায়ের কাছে থাকাটা জরুরি, কিন্তু কি করে থাকবে সে? উপায় নেই যে। হাত পা তো শিকলে বাঁধা। ভেতর থেকে একের পর এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। রাইকা চোখ তুলে তাকায় ওর দিকে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই চোখ মুখ কেমন চুপসে গিয়েছে। শুকনো মুখটা দেখে বড্ড মায়া হচ্ছে। কতটা দুশ্চিন্তায় পড়েছে তা একটু হলেও রাইকা বুঝতে পারছে। কিন্তু কি করার, যেটা ভাগ্যে ছিল সেটা মেনে নিতেই হবে। এখানে একটা চেয়ারই অবশিষ্ট ছিল, যেটাই রাইকা বসে আছে। সে চট করে উঠে দাঁড়িয়ে গেল। খুবই ছোট্ট সুরে বলল, আপনি একটু শান্ত হয়ে বসুন এখানে। কথা কানে তুলছে না রাহিম। সেই ছটফট করতে শুরু করেছে, কিছুতেই স্থির হতে পারছে না। কিন্তু এখন শান্ত হতে হবে। এখন অশান্ত হয়ে লাভ নেই, স্বাভাবিক হতেই হবে। রাইকা ভয়ে ভয়ে তার হাত ধরে বলে, এখানে একটু বসুন না, এতটা অস্থির হবেন না, সব ঠিক হয়ে যাবে, দুশ্চিন্তার কারণ নেই। রাহিম বসল। নিচের দিকে নজর রেখে বলল, অস্থিরতা আমায় ছাড়ছে না রাইকা। যতই নিজেকে স্বাভাবিক করতে চাইছি, ততই যেন অস্বাভাবিক হয়ে পড়ছি। কি হয়ে গেল এটা? এখন আমি কি করব? যদি এটা হবেই, তবে কিছুদিন আগে হতে পারতো। এই মুহূর্তে আমি কিভাবে সামাল দিব? রাত পোহাতেই বেরিয়ে পড়তে হবে। অন্য চাকরি হলে বলে কয়ে ছুটি নেওয়া যেত, কিন্তু এখানে কালকের মধ্যে উপস্থিত হতে না পারলেই চাকরি শেষ। এতগুলো দিন ছুটি কাটিয়ে কি করে বলবো আমার আরও ছুটি লাগবে? মাথায় ঢুকছে না কিছু, এলোমেলো লাগছে সব কিছু। রাহিমের কাঁধে হাত রেখে রাইকা ভরসা দিয়ে বলে, আপনি বেকার চিন্তা করছেন। আল্লাহ যা করেন তা কিন্তু আমাদের মঙ্গলের জন্যই করেন। আগে এরকম হলে আপনি কদিন মায়ের পাশে থাকতে পারতেন? বড় জোর 1 মাস। আর আপনি ছেলে মানুষ হয়ে সব দিক কিন্তু সামাল দিতে পারতেন না। দেখুন, আল্লাহ আমাকে আপনাদের বাসায় এনে তারপরেই একটা বিপদ দিয়েছেন, যাতে আমি এ সময়ে কাজে আসি। আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি মায়ের কাছে যতদিন না তিনি পুরোপুরি সুস্থ হন।
অনেকটাই ভরসা পেয়ে চোখ তুলে চায় রাইকার পানে। কোমল গলায় প্রশ্ন করে, তুমি একা হাতে কি করে সামলাবে? পারবে না তুমি বলেছ, এতে অনেকটা ভরসা পেয়েছি। কিন্তু রাইকা, বাসা হাসপাতাল চারটিখানি কথা নয়, আমাকে একটা ব্যবস্থা করতে হবে। আমি একা হয়তো সবটা পারবো না, কিন্তু ভরসা রাখতে পারেন। আপনি দূর থেকে সাহস যোগাবেন, আমি পারবো। বাদবাকিটা মামারা আছেন, বাবা আছে, তারা দেখে নিতে পারবে। এভাবে তাদের ঝামেলায় ফেলা উচিত হবে? ঝামেলা কেন বলছেন? এটা কোনো ঝামেলাই নয়। আল্লাহর রহমতে আমরা সবাই মিলে মাকে সুস্থ করে তুলবো ইনশাল্লাহ। রাহিম আর কিছু বলে না। রাইকার হাত বুলিয়ে বোঝায় সে তাকে বিশ্বাস করে, ভরসা করে। ওটি রুমের দিকে তাকিয়ে অপেক্ষা করছে তারা। কখন শেষ হবে তার ঠিক নেই। হাত পা দুটো অপারেশন করবে, সময় তো লাগবেই। সন্ধ্যা হয়েছে। রফিকুল ইসলাম, ববিতা বেগম চলে এসেছেন। ওনারা এসে রাহিমকে সাহস দেন, বোঝান, ভরসা দেন। সবাই মিলে অপেক্ষা করতে থাকেন। অবশেষে অপারেশন শেষ হলো। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় সবাই। ডাক্তার বেরিয়ে আসতেই রফিকুল ইসলাম এগিয়ে যান। খুব পরিচিত মুখটা দেখে মৃদু হেসে বলেন, তুই এই হাসপাতালে কবে থেকে? ডাক্তার হেসে হাত থেকে গ্লাভস খুলে বলেন, আমি তো এখানে বছর খানেক হলো আছি, কিন্তু তুই এখানে কেন? কি হয়েছে রফিক, সমস্যা কোনো? ওটি রুমের দিকে তর্জনী তাক করে রফিকুল ইসলাম বলেন। এখানে যার অপারেশন হচ্ছে তিনি আমার আপা। ডাক্তার অবাকিত হয়ে বললেন, তোর আপা আছে? জানতাম না তো। সাইফুল, উনি আমার মেয়ের শাশুড়ি মা। আমি আপা বলেই সম্বোধন করি। ও তাই বল। ওনার তো খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। রফিকুল ইসলাম দীর্ঘশ্বাস ফেলে বলেন। সবাই মালিকের খেলা বন্ধু। খানিক থেমে ফের বলেন, আপনার কি অবস্থা এখন? ঠিক হবেন তো? আরে কি বলিস, ঠিক হবে না মানে? অবশ্যই ঠিক হবে, তবে সময়টা একটু বেশি লাগবে। হাঁটতে চলতে অসুবিধা হবে না? আগামী 6 মাস হাঁটাচলা একদম বন্ধ রাখতে হবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু এটা তো সত্যি, আগের মতো নিখুঁতভাবে কিছুই করতে পারবেন না, এটা মানতে হবে সবাইকে, কিচ্ছু করার নেই। ডাক্তারের কথায় দুঃখ পোষণ করেন রফিকুল ইসলাম। মনির মুখে বলেন, কি আর করার, সবাই নিয়তি। আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, এতেই শুক্রিয়া। একদণ্ড থেমে পরক্ষণেই বললেন, এখানে কতদিন থাকতে হবে? অপারেশনের রোগী 19 দিন রাখার নিয়ম আছে, তবে এরও বেশি থাকতে পারে, সেটা ওনার অসুস্থতার উপর নির্ভর করে। ঠিক আছে, তুই একটু দেখিস ব্যাপারটা। অবশ্যই বন্ধু, আমি আসলে জানতাম না তোর মেয়ের বিয়ে দিয়েছিস। আর সবচেয়ে বড় কথা, আমি ওকে দেখে চিনতে পারিনি যে এটা তোর মেয়ে, যদিও বা আমি সেরকমভাবে খেয়াল করিনি। গত পরশু আকাদ হয়েছে ওদের। জামাইয়ের বিয়ের হুকুম আসেনি, তাই কাউকে কিছু জানায়নি। ভেবেছি যখন তুলে দিব তখন জানাবো সবাইকে। মাশাল্লাহ, সমস্যা নেই, সুযোগ বুঝে ধীরে সুস্থে কর। বন্ধু। ডাক্তার রফিকুল ইসলামের কাঁধে হাত রেখে বলেন, মেয়ের জামাই অনেকক্ষণ যাবত ওইভাবে বসে আছে, ওদের কেবিনে গিয়ে কিছু খাওয়ার ব্যবস্থা কর। মায়ের চিন্তায় চোখ মুখ শুকিয়ে গিয়েছে। আমি পরে দেখা করব সবার সাথে, পরিচয় করিয়ে দিস। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ওকে বন্ধু। ডাক্তার চলে গেলেন। রফিকুল ইসলাম এসে সবকিছু বলেন সবাইকে। আজ রেখা বেগমকে কেবিনে দিবেন না, আগামীকাল সকালে দেবেন, এমনটাই নিয়ম রয়েছে। কিছুক্ষণের মধ্যেই ওটি থেকে বের করেন রেখা বেগমকে। সবাই এগিয়ে গিয়ে এক নজর দেখে দিল। রাহিমের চোখে পানি টলমল করছে। বেশিক্ষণ দেখার সুযোগ পেল না তারা। স্টাফরা চলিত করে দ্রুত নিয়ে গেল ভেতরে। সবাই মিলেই কেবিনে এলো। এখানে দুপাশে দুটো বেড। রাহিম ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানির ছিটে দিয়ে এলো। শরীরটা ক্লান্ত লাগছে অনেক। রফিকুল ইসলাম এবং বাপ্পা রহমান ক্যান্টিনে গিয়েছেন খাবার আনতে। রাহিম বেরিয়ে আসতেই রাইকা ঢুকলো। সেও হাত মুখ ধুয়ে এসে বেডে বসলো। রাহিম অন্য বেডে বসে ববিতা বেগমের উদ্দেশ্যে বলল, মা, রাত গভীর হচ্ছে, আপনারা বরং রাইকাকে নিয়ে বাসায় যান। ববিতা বেগম বলেন, আর তুমি এখানে থাকবে নিশ্চয়ই? তাহলে রাইকা বাসায় যাবে কেন? ওর দায়িত্ব ওকে পালন করতে দাও বাবা। এখানে আমরা থাকি, তুমিও বরং বাসায় গিয়ে রেস্ট নাও, ব্যাগপত্র গুছিয়ে নাও, সকালেই বের হবে তো। আছি একটা রাত, থাকি মায়ের কাছে। রাইকা বাসায় গেলে সুবিধা হতো, ব্যাগপত্র গুছিয়ে দিতে পারতো। একটু চুপ করে আবার বলে, আচ্ছা, আমি তাহলে বাসায় যাই, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আসি, সকাল এখান থেকে বেরিয়ে পড়বো। না সকালে গেলে হবে না? না মা, সকালে মায়ের জ্ঞান ফিরবে, তাকে রেখে কি করে বাসায় গিয়ে সময় নষ্ট করব? তার চেয়ে এখনই বরং যাই। তাহলে তাই করো, তোমার শ্বশুর বাবা আসুক, তারপর যেও। জি মা। খানিকক্ষণ বাদেই তারা চলে এলেন।
হালকা পাতলা খেলু রাহিম, তার গলা দিয়ে খাবার নামতেই চাইছে না। মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, এটা কি হলো, কেন হলো, এটা হওয়া কি খুবই জরুরি ছিল? মায়ের এমন অবস্থা যে তার চোখে সয় না। মায়ের দুঃখ সহ্য করতে পারে না সে। ছোটবেলা থেকেই মায়ের সামান্য জ্বর এলে দুনিয়া অন্ধকার হয়ে যায় তার। আজ সেই মায়েরই এরকম অবস্থা। রাহিম বাইক নিয়ে বেরিয়ে এলো, সঙ্গে বড় মামা সহ আছে। ওনাকে যাওয়ার পথে নামিয়ে দেবেন। অনেকটা সময় হাসপাতালে ছোটাছুটি করেছেন, এবার তার রেস্ট নেওয়া প্রয়োজন। বাসায় ফিরে দ্রুত হাতে যা যা দরকার সবকিছু গুছিয়ে নিল। আসার সময় রাইকা বলেছিল তার কিছু জরুরি জিনিস নিয়ে যেতে। রাহিম তাই করলো, আলাদা ব্যাগে ভরে নিল। একটু বসলেও না সে। কাজ শেষ হতেই আবার বেরিয়ে পড়লো। এবার বাইক আনেনি, রিকশায় করে যাচ্ছে। হাসপাতালে ফিরতে ফিরতে প্রায় 11টা বেজে যায়। কেবিনে প্রবেশ করতেই দেখতে পায় সবাই বসে আছে। রাহিম হাত থেকে ব্যাগটা রেখে রফিকুল ইসলাম ববিতা বেগমের উদ্দেশ্যে বলল, বাবা মা আপনারা বরং এখন বেরিয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। এতটা পথ জার্নি করে এসেছেন, আবার এখানে একটু বিশ্রাম নিতে পারছেন না? রফিকুল ইসলাম বলেন। সমস্যা নেই বাবা, আমরাও থেকে যাই এখানে। না না বাবা, এখানে ঠিকমতো ঘুমাতে পারবেন না। সারা জীবন তো ঘুমিয়েই কাটালাম, আমাদের কোনো সমস্যা হবে না? রফিকুল ইসলামের কথায় ববিতা বেগমও সায় দিয়ে বলেন, তোমার বাবা ঠিকই বলছে, আমাদের কোনো সমস্যা হবে না। গল্প করতে করতেই রাত পোহাবে। তাছাড়া তোমার বাবাও তো সময় হয় না। আজ যেহেতু ছুটি নিয়েছে, তবে সেটা পাকাপোক্তভাবেই কাজে লাগাক। মাথা নাড়ল রাহিম। রফিকুল ইসলাম নিজের স্ত্রীকে নিয়ে ঘোরার কথা বলে ওদের একা থাকতে দিয়ে বেরিয়ে গেলেন। এবার রাইকা বলে, যা আনতে বলেছি এনেছেন? চোখের ইশারায় ব্যাগ দেখিয়ে রাহিম বলে, ওখানেই আছে, দেখো। রাইকা দরকারি জিনিসপত্র নিয়ে ওয়াশরুমে গেল। রাহিম বেডে গা এলিয়ে দেয়, বুকের উপর হাত দুটো রেখে চোখ দুটো বুঝে নিল। রাইকা বেরিয়ে এসে কেবিনের দরজা ভিড়িয়ে দেয়। অন্য বেডে সেও শুয়ে পড়ে। কোমর লেগে গিয়েছে বসে থাকতে থাকতে। রাহিম চোখ খুঁড়ে বলল, ওখানে কেন? দরজা লক করা না, তাই। লক করে দাও। বাবা মা এখনই আসবেন না, ওনারা আমাদের একা ছাড়তেই বেরিয়েছেন। চুপচাপ রাইকা উঠে দরজা লক করে এসে রাহিমের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। দীর্ঘশ্বাস ফেলে রাইকার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আজকে রাতটা নিয়ে কিছু প্ল্যানিং ছিল আমার, কল্পনাও করতে পারিনি এই রাতটা এরকম রূপ নিবে। যাই হোক, এগুলো তো আর আমাদের হাতে নেই। শোনো, আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরোবো, তারপর বাবা মা রেস্ট নেবেন আর আমরা বাইরে থাকবো। কিছু একটা আছে এই মুখটায়। এই ছোট্ট মাথাটা বুকে আগলে নিজেকে অনেক হালকা লাগে, চিন্তা মুক্ত লাগে। খুব ভরসা পাই এই মানুষটার ছোঁয়ায়। আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে রাহিম। ক্লান্ত শরীরে একটুখানি আরাম পেল। দুজনেই অল্প সময়ের জন্য চোখের পাতা বুঝে নিল। চারদিকে শুনশান নীরবতা বিরাজ করছে। কোথাও কেউ নেই, কারো কথাবার্তার আওয়াজ নেই। শব্দ বলতে উপরে ঘুরতে থাকা ফ্যানের ঘটঘট শব্দ। চারপাশটা আধারে তলিয়ে রয়েছে, ঘুটঘুটি আধার। কাউকে দেখা যায় না, শুধুমাত্র তাদের বসার জায়গায় ছোট্ট একটা আলো জ্বলছে। সেই আলোয় দুজন মানুষকে স্পষ্ট বোঝা যায়। মাকে যে ওয়ার্ডে রেখেছেন তার বাইরে এই দুটো চেয়ারে বসে আছেন তারা। গ্লাসের দরজা দিয়ে এক নজর মায়ের ঘুমন্ত মুখখানা দেখছে, পুনরায় ফিরে নিজেদের জায়গায় এসে বসছে। সারাটা রাত এভাবেই কাটিয়েছে, নির্ঘুম, মাথায় দুশ্চিন্তার বোঝা, অস্থির মন। রাত তখন শেষের দিকে, তবে ঘড়িতে সময় কটা তা জানে না কেউই। তাদের কাছে না আছে ঘড়ি আর না আছে মোবাইল। রাইকার সমানে হাই তুলছিল। তা দেখে রাহিম নিজের বুকের মাঝে নেয় রাইকার মাথাটা, তার পিঠের পেছন দিয়ে নরম হাতে আগলে নেয়। আলাদা দুটো চেয়ারে বসেও সুন্দর মতো জাপটে রেখেছে তাকে। চোখের পাতা ভারী হয়ে আসায় ঘুমোতে সময় নিল না। রাহিমের চোখে বিন্দু পরিমাণে ঘুম নেই, নির্ঘুম নির্বাক। বুকের ভেতর চাপা যন্ত্রণা, মাকে ছেড়ে যাওয়ার দুঃখ, কোনো কিছুই একদণ্ড চোখ বুঝে থাকতে দিচ্ছে না তাকে। খানিকক্ষণ পর পরই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। অপেক্ষা করছে বিষাদময় রাত ফুরানোর। কখন নতুন আলো ফুটবে, কখন সে তার মায়ের সঙ্গে দুটো কথা বলতে পারবে, কখন মায়ের গায়ের মামা গন্ধে প্রাণ ভরে নিঃশ্বাস নেবে। হাসপাতালের মসজিদে ফজরের আজান দিচ্ছে, সেই আজানের ধ্বনিতে মুখরিত চারপাশ। এবার আধার কাটবে, নতুন আলো ফুটবে। এবার ভোর হতে বেশি দেরি নেই। বেঘরে ঘুমাচ্ছে রাইকা, সবে মাত্র ঘুমিয়েছে। আধকাচা ঘুম। এই মুহূর্তে কি করে ডাকবে তাকে, কিন্তু নামাজে যাওয়া গুরুত্বপূর্ণ।
রাইকার গালে আলতো হাত ছুঁয়ে নরম গলায় ডাকলো। রাইকা, একটু ওঠো না। রাইকা, শুনছো? মিটমিট করে চোখ মেলে তাকায় সে। আজ অল্পতেই শুয়েছে, অন্য সময় বিছানা থেকে টেনে হিঁচড়ে নামালেও সজাগ হয় না। ধরফরিয়ে রাহিমের বুক থেকে মাথা তুলে উত্তেজিত গলায় বলল,